বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইরান আর মার্কিন ইসরায়েল জোটের মধ্যে যে চরম উত্তেজনা চলছে তাতে পুরো বিশ্বই যেন দম বন্ধ করে বসে আছে। কিন্তু এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা কি জানেন? প্রশ্নটা হলো ইরান কেন আগেভাগে হামলা করছে না। আজকের এই আলোচনাতে আমরা ইরানের এই যে একটা হিসেবেই ধৈর্য, এর পেছনে জটিল কৌশলটা একটু খুলে দেখার চেষ্টা করব। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করছেন যে যখন একটা বিধ্বংসী আক্রমণ হবেই, এটা প্রায় নিশ্চিত, তখন ইরান কেন আগ বাড়িয়ে হামলা করে যুদ্ধের শুরুটা করছে না। সহজ উত্তর হল, প্রথমে হামলা করাটাই হবে ইরানের জন্য সবচেয়ে বড় একটা কৌশলগত ভুল। চলুন আমরা স্লাইড ধরে ধরে দেখি কেন এই কথাটা বলা হচ্ছে। দেখুন, সামরিক কৌশলের একটা একদম বেসিক নিয়ম আছে। নিয়মটা হলো প্রথম আঘাত তখনই সফল হয় যখন সেটা শত্রুর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাকে পুরোপুরি গুড়িয়ে দিতে পারে। ইরানের ক্ষেত্রে এই কাজটা করা প্রায় অসম্ভব। আগাম হামলা চালালে ইরানের দুটো বড় ক্ষতি হয়ে যাবে। প্রথমত, আন্তর্জাতিক মহলে তারা একটা আগ্রাসী দেশ হিসাবে পরিচিত হবে, আর তখন নৈতিক সমর্থনটা পুরোপুরি হারিয়ে ফেলবে। আর দ্বিতীয়ত, তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী আর কার্যকর অস্ত্রগুলো যুদ্ধের একদম শুরুতেই খরচ হয়ে যাবে। এর ফলে কি হবে? এর ফলে তারা একটা ভয়াবহ পাল্টা আক্রমণের সামনে একদম অসহায় হয়ে পড়বে। আচ্ছা চলুন এবার একটু বাস্তবতার দিকে তাকাই। আসল কথা হলো, আমেরিকা, ইসরায়েল এবং তাদের ইউরোপীয় মিত্রদের যে সম্মিলিত সামরিক শক্তি, তার বিরুদ্ধে একটা প্রচলিত যুদ্ধ ইরানের জেতার কোনো সম্ভাবনাই নেই। এই জোটের হাতে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্র, যেমন ধরুন পঞ্চম প্রজন্মের F-35 স্টিলথ ফাইটার, যার রাডারের চোখে প্রায় অদৃশ্য, অথবা ধরুন বাংকার বাস্টার বোমার কথা, যেটা মাটির অনেক গভীরে ঢুকে সুরক্ষিত বাংকারও ধ্বংস করে দিতে পারে। এই যে একটা অপ্রতিরোধ্য আকাশ শক্তি, এটাই মার্কিন ইসরায়েল জোটকে একটা চূড়ান্ত অ্যাডভান্টেজ দেয়। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা দেখাচ্ছে যে তাদের আক্রমণ যত শক্তিশালী, প্রতিরক্ষা ব্যবস্থাও ঠিক ততটাই পোক্ত। মানে ইরানের যে কোনো মিসাইল বা ড্রোনকে একাধিক অত্যাধুনিক ডিফাই স্তরের মধ্যে দিয়ে যেতে হবে। থার্ড, প্যাট্রিয়ট আর নৌবাহিনীর ডিস্ট্রয়ারগুলো মিলে এমন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করেছে যা ভেদ করা প্রায় অসম্ভব। যেহেতু সরাসরি জেতা সম্ভব না, ইরানের কৌশলটা এখানেই একদম অন্যরকম। তাদের লক্ষ্য কোনো প্রচলিত যুদ্ধ জেতা নয়, বরং আক্রমণকারীদের জন্য এই যুদ্ধটাকে এতটাই ব্যয়বহুল আর কষ্টকর করে তোলা, যাকে বলে অ্যাসিমেট্রিক রণকৌশল। মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে বিজয়ের জন্য এমন একটা চরম মূল্য দিতে বাধ্য করা, যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। এই যে সংখ্যাটা দেখছেন, ৮ থেকে ১০ মিলিয়ন ডলার, এটা হলো পারস্য উপসাগরে আমেরিকান নেভির স্ট্রাইক গ্রুপগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার প্রতিদিনের খরচ। ভাবুন একবার। এই বিপুল পরিমাণ অর্থই কিন্তু একটা দীর্ঘস্থায়ী অচলাবস্থার যে আর্থিক চাপ, সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এটাই ইরানের জন্য একটা বড় কৌশলগত বিজয়। ইরানের সামরিক নেতৃত্বের সামনে এখন সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটাই যে ঠিক কখন তারা তাদের পূর্ণ প্রতিশোধমূলক শক্তিটা ব্যবহার করবে। সাথে সাথে জবাব দিলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙা কঠিন হয়ে যাবে। আবার যদি দেরি করে, তাহলে নিজেদের সেরা অস্ত্রগুলোই হয়তো শত্রুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে। মানে প্রত্যেকটা পথেই বিশাল ঝুঁকি আর পুরস্কার দুটোই আছে। এবার চলুন একটু দৃষ্টিকোণ বদলে দেখি, আক্রমণকারী জোটের মূল উদ্দেশ্যগুলো আসলে কি। তারা প্রকাশ্যে ৩টা প্রধান লক্ষ্যের কথা বলেছে, যা শুধু সামরিক আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আরও অনেক গভীর। এই ৩টা লক্ষ্য খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে তাদের পরিকল্পনাটা আসলে কতটা ব্যাপক। এটা শুধু একটা সামরিক বিজয় নয়, বরং ইরানের ভূ-রাজনীতিক পরিচয় আর অস্তিত্বকেই পুরোপুরি বদলে দেওয়ার একটা চেষ্টা। ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার পেছনেও একটা গভীর কৌশল আছে। এর আসল লক্ষ্য হল এই বাহিনীর ভেতরে বিভেদ তৈরি করা, যাতে একটা সম্ভাব্য আগ্রাসনের পর তারা একটা কার্যকর বিদ্রোহী শক্তি হিসেবে আবার মাথা তুলে দাঁড়াতে না পারে। একটা প্রশ্ন প্রায়ই ওঠে, রাশিয়া বা চীনের মতো বড় শক্তিগুলো অথবা প্রতিবেশী আরব দেশগুলো কি এই সংঘাতের সরাসরি হস্তক্ষেপ করবে? চলুন দেখা যাক বাস্তবতাটা কি। যদিও প্রতিবেশী আরব দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিরপেক্ষ থাকার কথা বলেছে, কিন্তু তাদের বিমান ঘাঁটিগুলো একটা সমন্বিত নেটওয়ার্কের অংশ, যার উপর মার্কিন সামরিক বাহিনী অনেকটাই নির্ভরশীল। ফলে তাদের পক্ষে পুরোপুরি নিরপেক্ষ থাকাটা বেশ জটিল একটা ব্যাপার। রাশিয়ার কথা যদি বলি, তাদের সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণটা খুব সহজ, তারা বর্তমানে ইউক্রেন যুদ্ধে তাদের সমস্ত মনোযোগ আর সম্পদ ঢেলে দিয়েছে।
এই পরিসংখ্যানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইরান তার মোট তেলের প্রায় ৯০% চীনে রপ্তানি করে, কিন্তু এই পরিমাণটা চীনের মোট চাহিদার মাত্র ১০-১২%। এখন এই সামান্য অংশের জন্য চীন কি আমেরিকার সাথে সরাসরি একটা যুদ্ধে জড়ানোর ঝুঁকি নেবে? সম্ভাবনা খুবই কম। তো পুরো আলোচনার শেষে আমরা আবার ইরানের সেই চূড়ান্ত অসমমিত বা অ্যাসিমেট্রিক কৌশলের কথায় ফিরে আসতে পারি। তাদের লক্ষ্য প্রচলিত অর্থে যুদ্ধ জেতা নয়, যেখানে এক পক্ষ হারে আর অন্য পক্ষ জেতে। তাদের লক্ষ্যটা আরও অনেক গভীর। সুতরাং এই আলোচনার মূল কথা হল, ইরানের কৌশলটা একটা প্রাচীন কিন্তু খুব কার্যকর সামরিক নীতির উপর দাঁড়িয়ে আছে। এর লক্ষ্য হল যে কোনো বিজয়কে এতটাই বিধ্বংসী আর ব্যয়বহুল করে তোলা যে সেই জয়টা ভবিষ্যতের যে কোনো আক্রমণের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিবন্ধক বা ডিটারেন্ট হিসাবে কাজ করবে। এটা আসলে ভূ-রাজনৈতিক দাবার এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা, আর এর শেষ পরিণতি কী হবে সেটা একমাত্র সময়ই বলে দেবে। আমার এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।